যেমন সি লেভেল রাইজ এগুলি, তাহলে একটা উদাহরণ দাও যে কি হচ্ছে, মানে একটা এভিডেন্স দাও, ঠিক আছে। এগুলি তারপর গ্রিন হাউস এফেক্ট, এটা তো আছে, এগুলো তো নর্মাল জানোই। তারপর হচ্ছে নেসেসিটি, এটা তেমন ইম্পর্টেন্ট না, এটাও আছে, এগুলো তো নর্মাল কথা। স্লাইড, তারপরে যে পটেনশিয়াল ক্লাইমেট চেঞ্জ হবে স্লাইড, এগুলো তো আমি বলছি ক্লাসে, যে এগুলি বলি নেই ইম্পর্টেন্ট, অবভিয়াসলি বলছি আমি। জি স্যার, এটা বলছিলেন। হ্যাঁ, তো হচ্ছে এগুলি ক্লাইমেট চেঞ্জের, এগুলি এই দুইটা স্লাইড ইম্পর্টেন্ট খুবই, ঠিক আছে। স্লাইড গুলি তুমি যদি বুঝো তোমার লিখতে কোনো প্রবলেম হবে না, তোমার মুখস্থ তেমন কিছু নাই। আর কিছু ছোটখাটো সংজ্ঞা আছে, সেগুলি হচ্ছে লাগে। এটা তো গেল 15, তারপর কত 16 18 না। এনভায়রনমেন্টাল পলিসি, এটা তো ডেফিনেশন দরকার নাই, এগুলির দরকার নাই। এটা এই যে এটা যেমন কিভাবে মিনিমাইজ, এটা একটু এক্সপ্লেন করতে বলতে পারি হয়তো আমি, ঠিক আছে, যদি আমার মনে হয় তো এক্সপ্লেন পারবে, যে জি কেন কমায়, লেখাও আছে অবভিয়াসলি, ঠিক আছে। তারপরে ইকোনমিক্স তো পরে, তারপর ডেফিনেশন নন রেভিলেন্স গুড কোনটা, আমি যদি বলি এক্সাম্পল দাও বিভিন্ন নন রেভিলেন্স এর, নন এক্সক্লুসিভ এক্সাম্পল দাও, এক্সটার্নালিটিজ এর একটা এক্সাম্পল দাও, ঠিক আছে। এই যে টোটাল ইকোনমি, এটাও তো আমি ক্লাসে বলছি, এটা ইম্পর্টেন্ট। টোটাল ইকোনমিক ভ্যালু, এখানে তো একটা দেয়া আছে, মনে হয় যে ফরেস্টের দেয়া আছে। সাপোজ আমি তোমাকে বললাম অন্য একটা জিনিসে বলো, তখন তোমাকে এভাবে 5টা ভ্যালু লিখবা, এগুলি বলবো এখান থেকে কি কি আসছে, ঠিক আছে। সবই স্লাইডেই আছে, তবে এগুলি দরকার নেই, ভ্যালুয়েশন টেকনিক্স এগুলি তেমন দরকার নেই, ঠিক আছে। তারপরে ইকোনমি এগুলি তো জানো। তারপরে এই যে আরেকটা এক্সাম্পল, যে কোনটা পারচেজ করা উচিত কি উচিত না, আমার ড্যাম বানানো উচিত কি উচিত না, এই টাইপের কোশ্চেন, ঠিক আছে। তারপরে এখানে তো পুরোটা এক্সাম্পলই দেওয়া আছে। তারপরে এই যে এমএসসি এর এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে কার্ভ থেকে কোশ্চেন আসে, দেখছো মিডের কোশ্চেন বা ফাইনালের কোশ্চেনে দেখবা এরকম কার্ভ থেকে 2টা পয়েন্ট দিছে, যে কোনটার জন্য কোনটা বেটার হবে তোমার জন্য, ঠিক আছে। তাহলে যেটা ট্যাক্স কম এবং তোমার হচ্ছে এফিশিয়েন্ট, এমিশন কম হবে, সেটাই বেটার হবে। দেখবা কোশ্চেনটা, দেখবা, দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। এটা গেল। তারপরে কত লেকচার 19 তো আজকে পড়াবো। তারপরে কোনটা পড়াইছিলাম, লেকচার 20 পড়াইনি, পড়াইছি কি? দাঁড়াও। স্যার 21 পড়াইছিল। 21 পড়াইছিলাম। 21 থেকে তো ম্যাথই, তাও দেখাই 21-এ কি আছে। এয়ার পলিউশন টাইপ অফ, এখানে তো পুরাটাই চার্ট, তারপর কম্পোনেন্টস এগুলি আছে। এগুলি কি মুখস্থ করা লাগে? এই যে আউটডোর ইনডোর পলিউশন তো বানায়ও লেখা যায়, জাস্ট মেইন কি পয়েন্টস গুলি থাকলেই হয় আমার, ঠিক আছে। কি ইস্যুস গুলি কি, এগুলো তো জানতে হবে, এগুলি দরকার নাই, কিন্তু চার্টস নরমাল জাস্ট। তারপরে ক্লাইমেট এগুলি দরকার নাই। তারপর প্রাইমারি পলিউটেন্ট, সেকেন্ডারি পলিউটেন্ট এগুলি ইম্পর্টেন্ট একটু, এগুলি দরকার নাই, দরকার নাই। সোর্সেস অফ পলিউশন এগুলো তো জানোই। এখানে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট টার্মস হচ্ছে না, এগুলি জাস্ট সবই এক্সাম্পল, এগুলি জাস্ট জানার জন্য। তারপরে এই ফর্মুলা তো জানোই, যে ফর্মুলা দিয়ে হচ্ছে আমাদের পিপিএম থেকে কি মিলিগ্রাম পার লিটার মিটার কিউবে আনতে হয়। সাপোজ স্যার ম্যাথে কোনো প্রবলেম নাই, এই স্লাইড থেকে ম্যাথে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এবারে ম্যাথগুলি তো সবাই পারছো দেখলাম, ইজি ছিল। পরীক্ষা কি এত ইজি থাকবে? পরীক্ষায় কিন্তু ইউনিট গুলি চেঞ্জ করা থাকবে, তো কাজ কি ইউনিট কনভার্সন শেখা, বুঝছো? জি স্যার। এটাই, আর কিছু না। আর হচ্ছে এই চার্ট গুলি অনেকে ঠিক মতো লিখতে পারো নি, আমি দেখছি। বাংলাদেশেরটা বলছিলাম লিখতে, অনেকে বাংলাদেশেরটা লেখো নাই। এই যে এটা অনেকেই পারো নাই, এই যে 2.5 ডিজিজেস, এটা পারো নাই। আমি কিন্তু বলছিলাম বাংলাদেশেরটা, অনেক অন্য চার্ট দিছো, এটা একটা রিজন। এই তো শেষ তো। কোনো কনফিউশন আছে কারো কোশ্চেন নিয়ে? স্যার আমাদের মিডের কোশ্চেনে কি ম্যাথের টপিকসটা বেশি থাকবে? ম্যাথ তো একটাই আছে, এই একিউআই বাদে তার কোনো ম্যাথ নেই। ও, বাকি সবই থিওরি। হ্যাঁ, আচ্ছা, আর এই মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্টে একটা ম্যাথ হয়তো আছে, ওটা দেখবা মিডে দিছে। ওটা ম্যাথ না আসলে, এটা কাইন্ড অফ থিওরিটিক্যালি, মানে একটা বলতে বলছে আর কি, যে কোনটা বেনিফিশিয়াল হবে।
দেখো কোশ্চেনটা, ঠিক আছে, ওইরকমই থাকবে। আমি চেষ্টা করবো ম্যাথই দেওয়ার, এখন বাকি কিছু তো দিতে হবে আমাকে। আচ্ছা 20 নাম্বার তো পড়ানো হয়নি, 20 নাম্বার কি দেখি। আচ্ছা ওয়াটার পলিউশনটা পরের ক্লাসে। 19 নাম্বার হচ্ছে আজকে, 19 নাম্বার লেকচার অনেক ছোট, এর জন্য আজকে অনলাইন ক্লাস নেওয়া, ঠিক আছে। আচ্ছা সবাই জয়েন করছে? 26 জন। আচ্ছা ঠিক আছে শুরু করি। তো হচ্ছে এনার্জি নিয়ে তো আমরা শুনছি, যে আমি প্রথম ক্লাস থেকে বলতেছিলাম যে এনার্জির উপরে আমাদের কি একটা এই ইকোনমি এনভায়রনমেন্ট সবকিছু হচ্ছে রিলেটেড। তাহলে কি আমাদের সবসময় কি টার্গেট কি থাকে, রিনিউয়েবলের দিকে যাওয়া নাকি নন রিনিউয়েবলের দিকে যাওয়া? রিনিউয়েবলের দিকে। হ্যাঁ রিনিউয়েবল দিকে যাওয়া, কারণ নন রিনিউয়েবল প্রসেস করা খুবই ইজি, কিন্তু এটা খুবই হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে এফেক্ট ফেলে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এনার্জির ব্যাপারে আগে একটু জানি। এনার্জি বলতেছি কি এটা ফিজিক্যাল সিস্টেমের ক্যাপাসিটি আসলে ইন্ডিকেট করে, ঠিক আছে। তো হচ্ছে আমরা সেভারাল ফর্মস অফ এনার্জি দেখে আসছি, মেকানিক্যাল এনার্জি দেখছি। মেকানিক্যাল এনার্জির মধ্যে কি আছে, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, এই দুইটা মিলে কি হতো আমাদের টোটাল এনার্জি হতো। তারপর হচ্ছে হিট এনার্জি আছে, লাইট এনার্জি আছে, ইলেকট্রিক্যাল এনার্জি আছে, ঠিক আছে। এনার্জি ইজ দ্য প্রাইম মুভার অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে। একটা কান্ট্রি ইকোনমিক গ্রোথ করতে সেটা কিন্তু এনার্জির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন বিশ্বের যত বড় বড় দেশ দেখবা সবগুলিতে কিন্তু ক্রাইটেরিয়া করা হয় কিন্তু এনার্জি বেশি চাই, ঠিক আছে। যেই দেশের এনার্জি ইউজ যত বেশি এবং হচ্ছে পলিউশন মাত্রা যত কম সেই দেশ তত উন্নত, ঠিক আছে। তো হচ্ছে আমাদের প্রাইমারি এনার্জির মধ্যে কি পড়ে, প্রাইমারি এনার্জি হচ্ছে যেগুলি হচ্ছে আমাদের নেচারে হচ্ছে ইজিলি পাওয়া যায় এবং হচ্ছে এগুলিকে কোনো কনভার্সন প্রসেস কেমন একটা লাগে না, ঠিক আছে। যেমন ফুয়েল উড, কাঠ জ্বালাইলে আমরা কি শক্তি পাই, এগ্রিকালচার ওয়েস্ট থেকে, তারপরে গরুর গোবর বা আরো ওয়েস্ট থেকে আমরা বায়ো মাস পাই বা বায়োফুয়েল পাই, এগুলি কি সবই হচ্ছে আমাদের প্রাইমারি এনার্জির মধ্যে পড়ে, তেমন কোনো প্রসেসিং লাগে না, ঠিক আছে। আর কমার্শিয়াল এনার্জির মধ্যে কি, energy that are used to generate electricity and are available in the marketplace with a specific price are known as commercial energy। তাহলে কমার্শিয়াল এনার্জির মধ্যে কি পড়ে, আসলে আমাদের ইলেকট্রিসিটি পড়ে, কোল পড়ে, অ্যাডভান্স পেট্রোলিয়াম প্রোডাক্টস, এগুলিকে আমাদের কনভার্সন করতে, এগুলি দিয়ে আসলে আমাদের একটা দেশ চলে, ঠিক আছে। কাঠ কাঠ দিয়ে কিন্তু আমাদের জাস্ট প্রাইমারি মানে ছোট ছোট কাজ হয়। এগ্রিকালচার ওয়েস্ট এগুলি কিন্তু ছোট, এগুলি কিন্তু কোনো বৃহত্তর কোনো প্রজেক্টের জন্য বা একটা দেশ চালানোর মতো শক্তি উৎপাদন সম্ভব না, ঠিক আছে। তাহলে কি আমরা বেসিক্যালি কিসে চলি, কমার্শিয়াল এনার্জিতেই চলি, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে সোর্সেস অফ এনার্জি। নন রিনিউয়েবল সোর্সেস মধ্যে কি পড়ে, ফসিল ফুয়েল পড়ে, কোল পড়ে, তারপরে গ্যাস পড়ে, পেট্রোলিয়াম পড়ে, অয়েল পড়ে, কেরোসিন পড়ে, তারপরে কি নিউক্লিয়ার এনার্জি পড়ে। নিউক্লিয়ার এনার্জি কি, এটা একটা নন রিনিউয়েবল, ঠিক আছে, কনভেনশনাল এনার্জি, ঠিক আছে। আর হচ্ছে রিনিউয়েবলের মধ্যে কি পড়তেছে আমাদের, সোলার এনার্জি পড়তেছে, উইন্ড পড়তেছে, জিওথার্মাল, টাইডাল, বায়োমাস, বায়োফুয়েল, হাইড্রো পাওয়ার, ঠিক আছে। এই রিনিউয়েবল এনার্জির মধ্যে এই জিওথার্মাল এনার্জিটা কি বলতে পারবা কেউ? হুম, হ্যালো। না স্যার পারবো না। জিওথার্মাল এনার্জিটা হচ্ছে আমাদের পৃথিবীতে যে আমাদের তো হট, মানে আমাদের আর্থ ক্রাস্টটা কি অনেক হট, এখান থেকে কি অনেক আমাদের হচ্ছে স্প্রিং বা আরো বিভিন্ন হট ম্যাটেরিয়াল আসে, ঠিক আছে। তাহলে ওইখানে আমরা যদি সাপোজ একটা স্প্রিং থেকে কি মানে গরম পানি, ঠিক আছে, ওই গরম পানিকে কাজে লাগা যদি আমরা এনার্জি উৎপন্ন করতে পারি তাহলে সেটা কি জিওথার্মাল এনার্জি হয়, ঠিক আছে। টাইডাল এনার্জি কি, টাইডাল এনার্জি বলতে এই যে নদীর স্রোত, বাঁধ, এগুলি যে আমরা যে টাইডাল ওয়েভ ক্রিয়েট করি, এই যে টাইডাল ওয়েভ ক্রিয়েট করতেছি, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এনার্জি পাচ্ছি, তাহলে এটা একটা টাইডাল এনার্জি। তবে বায়োমাস কি, বায়োমাস, বায়োফুয়েল, এগুলি কি আমাদের এগ্রিকালচারাল ট্রিজ এসব থেকে, এগুলি ট্রিজ এগুলি পুরো আমরা কি বায়োমাস পাই বা যেগুলি পচে আমরা কি বায়োমাস পাই। আর হচ্ছে কি এগুলি থেকে বিভিন্ন অয়েল পাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন ট্রিজ থেকে বিভিন্ন অয়েল পাওয়া যায়, এগুলি কি আসলে আমাদের বায়োফুয়েল তৈরিতে কাজে লাগে। তারপর কি হচ্ছে হাইড্রো পাওয়ার, হাইড্রো পাওয়ার কি হাইড্রোজেনের মাধ্যমে। টাইডাল মানে কি, টাইডালের মধ্যে কিন্তু আবার এয়ারও পড়ে আমাদের, ঠিক আছে, উইন্ড, এয়ার, এগুলির মধ্যে কি সব টাইডালের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে হাইড্রো পাওয়ার তো জানোই, যে পানির নিচে টারবাইন ঘুরে, ঠিক আছে, এনার্জি ক্রিয়েট করা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদেরকে হাইড্রো পাওয়ারের মধ্যে পড়ে। অবভিয়াসলি আমাদের রিনিউয়েবল এনার্জি দেখা কি মনে হচ্ছে, এগুলিকে অনেক প্রযুক্তি রিলেটেড কাজ, ঠিক আছে। প্রযুক্তি না থাকলে আসলে এগুলিকে
ইউজ করা খুবই টাফ। যেমন অয়েল, কোল, গ্যাস, পেট্রোল এগুলি কিন্তু তেমন একটা প্রযুক্তি ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, এগুলিকে হয়তো রিফাইন করার জন্য আমাদের অনেক প্রযুক্তি লাগে, বাট স্টিল আমরা তো আগের থেকে যে ইউজ করতেছি আমাদের কিন্তু তেমন এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে ইনভেনশনের দরকার পড়ে নাই। কিন্তু এগুলির জন্য কি, এগুলি খাটানোর জন্য আমাদের কি ভালো পরিমাণ একটা ইনভেস্টমেন্ট লাগে। তাই সেটার জন্য রিনিউয়েবল এনার্জিতে একটা ইনিশিয়াল কস্ট কিন্তু হাই থাকে, ঠিক আছে। তাহলে এখানে একটু তফাৎ বলছে যে নন রিনিউয়েবল আর রিনিউয়েবলের মধ্যে তফাৎ কি। নন রিনিউয়েবল কি, এগুলি হচ্ছে সোর্স কি ফাইনাইট, সাপ্লাই লিমিটেড। অবভিয়াসলি আমাদের কন্টিনিউয়াসলি কি দেশের জ্বালানি কমে যাচ্ছে, ঠিক আছে। এই যে কত সালের মধ্যে জানি বলছিল গ্যাস শেষ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তাও আমরা কি রিনিউয়েবলের দিকে যাইতে পারতেছি না, কারণ আমাদের প্রযুক্তি লিমিটেড, আমাদের অনেক কনস্ট্রেন্ট আছে আসলে, ঠিক আছে। আর রিনিউয়েবল কি, যেটা রিনিউ করা যায় এবং সাপ্লাই কি কন্টিনিউয়াস হয়। রিনিউয়েবল অবভিয়াসলি সাপ্লাই কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। এটা সাপ্লাই আমার কোনো সমস্যা হবে, এটা আমার সমস্যা হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন এবং এটা প্রযুক্তি কিভাবে নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে নন রিনিউয়েবলের সবচেয়ে বড় সমস্যা কি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা হচ্ছে কার্বন এমিশন করা, যেটা কি আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, ঠিক আছে। প্রচুর পরিমাণে কার্বন এমিশন হচ্ছে এই নন রিনিউয়েবল এনার্জির জন্য। এই যে আমাদের গাড়ি চলতেছে, এইসব চলতেছে, বাস, ট্রাক, তারপরে শিপ, তারপরে আরো কত কিছু, তো এগুলি সবগুলি কি কার্বন এমিশন ঘটাচ্ছে, ঠিক আছে। আর রিনিউয়েবলের ক্ষেত্রে কি হচ্ছে, এগুলি হচ্ছে আমাদের কার্বন এমিশন ঘটান এবং হচ্ছে নন পলিউটিং, ঠিক আছে। সোলার এনার্জি থেকে দেখবো না যে কোনো পলিউশন হচ্ছে, ঠিক আছে। তাহলে কি এগুলি আসলে গ্রিন এনার্জির মধ্যেই পড়তেছে। তারপরে কি হচ্ছে, নন রিনিউয়েবল এনার্জি আমাদের টেক্স লঙ্গার টাইম টু রিপ্লেনিশ, ঠিক আছে। এগুলি অনেক দিন পর আসে, অনেক দিন ধরে কি পৃথিবীতে জমা ছিল, তাহলে কি এগুলিকে আমাকে শেষ করতে কি সময় লাগবে, ঠিক আছে। আর হচ্ছে রিনিউয়েবল এনার্জি কি, এগুলি খুব ফাস্ট শেষ হয়ে যায়, ফাস্ট উৎপন্ন হবে, ফাস্ট শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি কি আমাদের নন টেকনোলজি, আমাদের টেকনোলজি তেমন অ্যাডভান্সমেন্ট কি দরকার নাই, আমরা ইজিলি সাপোজ পুরাইলি আমি শক্তি পেয়ে যাচ্ছি, বা একটু কিছু আলাদা প্রিমিটিভ মেজার্স নিলে আমি শক্তি পেয়ে যাচ্ছি। কিন্তু হচ্ছে রিনিউয়েবলের ক্ষেত্রে কি আমার অ্যাডভান্স টেকনোলজি লাগবে, ঠিক আছে। নন রিনিউয়েবল অবভিয়াসলি এটা ইউজ করি কেন, কারণ কস্ট কম, ঠিক আছে। আর রিনিউয়েবলের ক্ষেত্রে আমি যেটা বললাম যে ইনিশিয়াল কস্ট হাই মোস্ট কেসেসে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন হচ্ছে কিছু ইতিহাসমূলক কথা বলবো, এগুলি তেমন ইম্পর্টেন্ট না, এগুলি জাস্ট জেনে রাখার জন্য আর কি, জানার জন্য, ঠিক আছে। তা হচ্ছে নন রিনিউয়েবলের মধ্যে আমাদের বাংলাদেশে এনার্জি সিচুয়েশনের অবস্থা কি বাংলাদেশে, ঠিক আছে। বাংলাদেশ হচ্ছে 16 লার্জেস্ট প্রডিউসার অফ ন্যাচারাল গ্যাস ইন এশিয়া, ঠিক আছে। বাংলাদেশে কিন্তু অনেক গ্যাসের খনি আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে গ্যাস সাপ্লাই হচ্ছে 59% অফ ডোমেস্টিক এনার্জি ডিমান্ড মিট করে। এগুলির মধ্যে কি কি আছে আমাদের উল্লেখযোগ্য, একটা হচ্ছে কি তিতাস, একটা হচ্ছে জালালাবাদ, একটা হচ্ছে কি হবিগঞ্জ, ঠিক আছে। আর অয়েলের মধ্যে কি পেট্রোলিয়াম প্রোডাক্ট যেমন ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, এগুলি হচ্ছে 20% অফ কমার্শিয়াল এনার্জি সেক্টর। এগুলি কিন্তু ওই যে 20% দেখা ছোট মনে হচ্ছে, এগুলি কিন্তু আসলে হিউজ, ঠিক আছে। অনেক বড় একটা সাপ্লাই কিন্তু আমাদের অয়েল আর ন্যাচারাল গ্যাস মিটাচ্ছে, ঠিক আছে। দেখো অলমোস্ট 79% কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর এটা কিন্তু ডোমেস্টিক এনার্জি, ঠিক আছে। আমাদের ঘর বাড়ি এবং হচ্ছে গাড়ির ক্ষেত্রে, গাড়িতে এখন এলপিজি শুরু হয়েছে, এলপিজি বেশি চলে, কিন্তু হচ্ছে আমাদের ঘর বাড়িতে কিন্তু এখন আমরা ন্যাচারাল গ্যাসের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এটা বলতে স্যার, এটা কি টোটাল দেশের কমার্শিয়াল, আমাদের সব কাজে কিন্তু বড় বড় যে কাজ সব কিন্তু কমার্শিয়াল এনার্জির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিকুইড ফুয়েল ইউজড ইন বাংলাদেশ ইজ মোস্টলি ইম্পোর্টেড, ঠিক আছে। বাংলাদেশে কিন্তু লিকুইড ফুয়েল তেমন নাই, ইম্পোর্টেড করা হয়। তো বাংলাদেশ ইম্পোর্টস অ্যাবাউট 1.31 মিলিয়ন মেট্রিক টনস অফ ক্রুড অয়েল, ঠিক আছে। ক্রুড অয়েল মানে কি, যেটা হচ্ছে কাঁচা অয়েলটা, ঠিক আছে। এটাকে কি আমার প্রসেস করতে হবে পরে আবার, ঠিক আছে। এমনি এটা কিন্তু মানে ডিরেক্টলি আমি ইউজ করা যায় না সব ক্ষেত্রে। আচ্ছা, 4.3 মিলিয়ন মেট্রিক টনস রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস পার অ্যানাম, ঠিক আছে। এবং 0.35 মিলিয়ন মেট্রিক টনস পার ইয়ার লোকালি প্রডিউস গ্যাস কন্ডেনসেট হুইচ ইজ ফ্র্যাকশনড ইনটু মেইনলি পেট্রোল, ঠিক আছে। আমার গ্যাস আনা হয়, সেগুলিকে আমরা ফ্র্যাকশনে যাবো, প্রশ্নে আংশিক পাতন, এই যে 9-10-এ আংশিক পাতনের পর আমাদের কি বিভিন্ন ভাগ হয়ে যায়, পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলি পাই, তো ওইখান থেকে আসে, ঠিক আছে। ইজ দ্য অনলি ডোমেস্টিক সোর্স অফ লিকুইড ফুয়েল। আচ্ছা, নন রিনিউয়েবলের মধ্যে আবার কি কি আছে, কোল আছে, 5টা কয়লার খনি আছে, বড় পুকুরিয়া, খালাসপুর, তারপরে ফুলবাড়ি, জামালগঞ্জ, দিঘিপাড়া হচ্ছে বাংলাদেশে আছে। এগুলি হচ্ছে অ্যাবাউট 6.24% হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে, ঠিক আছে। আচ্ছা, আর এলপিজি কি, এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেগুলো হচ্ছে বাংলাদেশ ইজ ভেরি হাই ডিউরিং 2021-22 fiscal year. The public sector produced এত মেট্রিক টন অফ এলপিজি while the private sector produced 1.53 মিলিয়ন টন, ঠিক আছে।
resulting in combined marketing এত LPG contributing to meeting a proportion of countries LPG demand। ঠিক আছে, তাহলে কি আমার মোটামুটি পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর দিয়ে আমি হচ্ছে বাংলাদেশের LPG ডিমান্ড মিট আপ করে ফেলতে পারছি। ঠিক আছে, তাহলে কি আমাদের বেশি হচ্ছে ইম্পোর্ট করতে হচ্ছে কোনটা, অয়েলটাই বেশি ইম্পোর্ট করতে হচ্ছে। আর হচ্ছে কি এলএনজি কি, LNG হচ্ছে বাংলাদেশ ফার্স্ট ইম্পোর্টেড LNG in 2018-19। Since then imported LNG has played an essential role in meeting country's gas demand। In 2022 the country imported a substantial quantity of, এখানে বিভিন্ন মানে ভ্যালু দিছে, ঠিক আছে, যে বাংলাদেশের অবস্থা কিরকম এই মানে কোনটার রেসপেক্টে। বায়োফুয়েল কি, বায়োফুয়েল হচ্ছে ইজ নট নিউ ইন বাংলাদেশ ইন আর্লি 20। দ্য বায়োফুয়েল ওয়াজ ইউজ ফর লাইটিং ল্যাম্পস ল্যান্টার্ন। ঠিক আছে, আগের থেকে বায়োফুয়েল আমাদের কি, আমাদের বাংলাদেশ তো এগ্রিকালচার কান্ট্রি, তো আমাদের মানে এগ্রিকালচার ওয়েস্টের অভাব নাই, তো তখন কি এইসব ওয়েস্ট দিয়ে আমরা ছোটখাটো কাজ যেমন লাইটনিং ল্যাম্পস ল্যান্টার্ন এগুলি করতাম। ঠিক আছে, ইন এগ্রিকালচার বেসড কান্ট্রি লাইক বাংলাদেশ বায়োফুয়েল ক্যান বি এ বেটার অল্টারনেটিভ। অবভিয়াসলি বাংলাদেশের জন্য বায়োফুয়েল অনেক গুড একটা অল্টারনেটিভ হবে। ঠিক আছে, 30% blend of biofuel can be used along with our diesel or petrol। ঠিক আছে, this can also be excellent fuel to kindle lamps in rural area। ঠিক আছে, তাহলে এই বায়োফুয়েলটা যদি আমরা ইউজ করি বিভিন্ন ডিজেল পেট্রোল সাথে, তাহলে কি আমার পেট্রোল আর ডিজেলের ডিমান্ডটা একটু কমে যাবে। ঠিক আছে, আমার ওগুলি তাহলে কি আমার হচ্ছে এনার্জি একটু সেভিংস হবে অবভিয়াসলি। ঠিক আছে, তাহলে কি রিনিউয়েবল এনার্জি আমি কিছুটা ইমপ্লিমেন্ট করতে পারলাম, যেমন বায়োফুয়েল একটা। এটা কি সোলার এনার্জি, সোলার এনার্জি তো দেখোই সব জায়গায় যে the amount of solar energy available in Bangladesh is about 4 to 7 kilowatt per meter square per day। ঠিক আছে, enough to meet the demand of the country। ঠিক আছে, মাত্র এত থেকে এত, কিন্তু country's largest solar power plant with capacity to generate 73 megawatt of electricity at Mymensingh has been connected to the national grid। ঠিক আছে, besides systems like solar home system and solar irrigation system has been adapted by rural people। ঠিক আছে, তো দেখবা গ্রামাঞ্চলে কিন্তু এখন অনেক জায়গায় সোলার এনার্জি ইমপ্লিমেন্ট হচ্ছে, বিভিন্ন বাসা বাড়িতে দেখবা ছাদে দেখবা সোলার এনার্জি লাগাচ্ছে। তাই অবভিয়াসলি এটা খুবই মানে সস্তা টেকনোলজি একটা, এবং এটা কি টেকসই, এবং এটা থেকে আমার মোটামুটি ভালোই জেনারেট হয়। ঠিক আছে, ইউএস এর কোন একটা জানি শুনছিলাম যে একটা সার্টেন কত হেক্টর জানি, কত হাজার 1000 হেক্টর, মানে কয়টা হাজার হেক্টর মিলে মনে হয় একটা কান্ট্রি একটা স্টেট পুরা জ্বালানো সম্ভব। ঠিক আছে, মানে পুরা সারাদিন ওয়ার্কিং করতে পারবে এই সোলার এনার্জি দিয়ে। তাহলে কি সোলার এনার্জিটা আসলে আমাদের অনেক একটা হিউজ ডেভেলপমেন্ট। তারপরে কি হচ্ছে উইন্ড এনার্জি। উইন্ড এনার্জি কি হয়, আমাদের এখানে টারবাইন থাকে বা পাখা থাকে, পাখার মধ্যে কি আমাদের উইন্ডটা আসে, উইন্ডটা পরে, তারপর কি এখান থেকে উইন্ডার রোটেশন থেকে মেকানিক্যাল এনার্জি থেকে কি আমাকে ইলেকট্রিসিটি আসে। ঠিক আছে, বাংলাদেশ ইজ এক্সপ্লোরিং এ পোটেনশিয়াল অফ উইন্ড পাওয়ার in the coastal area of Bangladesh. Windmills with a capacity of 2.9 megawatt are in operation. Bangladesh has had to wait for a breakthrough in wind technology to be competitive against other conventional commercial energy sources। ঠিক আছে, বাংলাদেশে তার মানে কি বুঝাচ্ছে, এই উইন্ডের এনার্জি তেমন একটা ইউজ নাই। ঠিক আছে, খুবই কম, মাত্র 2.9 মেগাওয়াট হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে পারতেছি। A pilot project to install windmills along the seashore with a capacity of 20 megawatt has been planned by government। ঠিক আছে, তাহলে কি এই উইন্ডের জন্য আমার কি লাগবে, অবভিয়াসলি একটা খোলামেলা জায়গা লাগবে। ঠিক আছে, বাংলাদেশে তো এমনি যে ঘনবসতিপূর্ণ এলাকা, খোলামেলা জায়গা পাওয়া খুব টাফ। ঠিক আছে, জায়গা পাওয়া টাফ, এবং হচ্ছে এইসব ইমপ্লিমেন্ট করাও খুব টাফ। তাই হচ্ছে কি আমরা কক্সবাজার রিজিয়নে কি আমাদের বাতাস মানে উইন্ড স্পিড ভালোই বেশি। ঠিক আছে, তোমরা দেখবে একটা উইন্ড স্পিডের ম্যাপ আছে কিন্তু বাংলাদেশে। ঠিক আছে, এই যে বাংলাদেশের একটা উইন্ড স্পিড ম্যাপ দেখবা ফিউচারে যখন বিভিন্ন কোর্সেস দেখবা, তো এখানে হচ্ছে তোমার এই উইন্ড স্পিড দেখবা যে এত কিলোমিটার পার আওয়ার বা এত মাইল পার আওয়ার, তো এখান থেকে দেখে বুঝতে হবে যে কোন জায়গায় উইন্ড স্পিড বেশি। ঠিক আছে, তো এখানে দেখা বোঝা যাচ্ছে যে কক্সবাজার আসলে একটু খোলামেলা এরিয়া, এবং হচ্ছে এখানে উইন্ড স্পিডটা বেশি, তাই টারবাইন এখানে বা উইন্ড এনার্জি এখানে আমাদের ফিজিবল হবে। আচ্ছা, তারপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটাই লাস্ট স্লাইড মনে হয় অলমোস্ট, হ্যাঁ এটার পর আর নাই। ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার পাওয়ার মধ্যে কি বলতেছে আমাদের, বাংলাদেশ হচ্ছে কি রূপপুর পারমাণবিক, যেটা আমাদের হয়েছে কনস্ট্রাকশন, বাট এখনো ওভাবে শুরু হয়নি, শুরু হয়েছে বাট মানে এখন ফুল প্রোডাকশন এখনো হচ্ছে না। বাংলাদেশ হচ্ছে এটা আগের স্লাইড তো, তখন কি 2015 সালে হচ্ছে আমাদের এই কন্ট্রাক্টটা নেয়, আর হচ্ছে কমিশনিং দ্য কান্ট্রিজ ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট টু জেনারেট 2 ইন্টু যে কত 1200, ঠিক আছে 2400 মেগাওয়াট এট রূপপুর পাবনা, কস্ট 12। তাহলে কি এটা এই যে দেখতেছো, তাহলে কি আমার প্রতিটা রিনিউয়েবল এনার্জিতেই আমার এনার্জি পাচ্ছি ঠিকই, কিন্তু আমার একটা ইনিশিয়াল কস্ট অনেক হাই চলে আসতেছে। এটাই রিনিউয়েবল এনার্জির সমস্যা। ঠিক আছে, সবসময় ইমপ্লিমেন্ট করা যায় না। তাহলে দেখো মোটামুটি 2400 মেগাওয়াট আমরা উৎপাদন করতে পারবো।
কনস্ট্রাকশন স্টার্ট, আমাদের কনস্ট্রাকশন অলমোস্ট শেষই, ঠিক আছে, সব কাজ অলমোস্ট শেষই। তো এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের হচ্ছে এমটিওই মানে হচ্ছে মিলিয়ন অর মেগাটনস অফ অয়েল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো বাংলাদেশে এখনো দেখো ন্যাচারাল গ্যাস ইউজেস করতে 46%, তাহলে টোটাল এনার্জি আমরা এখনো 46% আছে ন্যাচারাল গ্যাস, তাহলে আমরা রিনিউয়েবলে যেতে পারছি না, এখনো যেতে পারিনি, ঠিক আছে। এলএনজি ইউজ হচ্ছে, তারপরে এখানে আরো কত বলছে ইলেকট্রিসিটি ইম্পোর্টেড, ইম্পোর্টেড মানে কি এগুলি বাইরের থেকে আনা, ঠিক আছে। ক্রুড অয়েল রিফাইন এগুলি কি সব ইম্পোর্টেড এর মধ্যে পড়তেছে। তবে কি হাইড্রো দেখো হাইড্রো পাওয়ার দিয়ে আমরা খুবই কম করতেছি, ঠিক আছে। তারপরে এলপিজিও আমাদের খুব কম, তাহলে আমাদের ম্যাক্সিমাম ডিপেন্ডেন্সি পুরোটাই কি ন্যাচারাল গ্যাসের উপরে, এটা ডিপেন্ডেন্সি কমাতে হবে, কারণ নাহলে কিন্তু আমাদের ন্যাচারাল যে রিজার্ভ সেটা কি শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে একটা ওভারভিউ ছিল আজকে, যে এনার্জি রিনিউয়েবল আর নন রিনিউয়েবল এনার্জির মধ্যে তফাৎ কি, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? সব তো মনে ঘুমাইতেছে। না স্যার আছে। এটা ঘুমানোরই টপিক আমি জানি। না স্যার ঘুমাই নাই। না স্যার এই যে আছি। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দাও। অ্যাটেন্ডেন্স দাও। জি আর স্যার। কোনো কোশ্চেন আছে? এখানে কিছু বলতে চাইছিলে, আটকে গেল, আবার বলো। তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নে। তোমরা তো বি সেকশন। আচ্ছা ওয়েট, সেভেন বিএস তার হচ্ছে 7। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা দাও। 22 ব্যাচে 46 আসছো? নাই। 22 ব্যাচে 53? নাই। 58 22 ব্যাচের? নাই। 22 ব্যাচের 60? নাই। 22 ব্যাচের 62? নাই। 22 ব্যাচের 85? এটা কি বি সেকশন না? তারপরে 22 ব্যাচের 90? নাই। 23 ব্যাচের 46? 47? 48? ইয়েস স্যার। 49? প্রেজেন্ট স্যার। 50? 51? ইয়েস স্যার। কি 50 নাকি 51? 52? 53? 54? 55? 56? প্রেজেন্ট স্যার। 57? 58? 59? 60? ইয়েস স্যার। 61? প্রেজেন্ট স্যার। 62? 63? ইয়েস স্যার। 64? ইয়েস স্যার। 65? ইয়েস স্যার। 66? ইয়েস স্যার। 67? 68? 69? ইয়েস স্যার। 70? ইয়েস স্যার। 71? 72? 73? প্রেজেন্ট স্যার। 74? ইয়েস স্যার। 75? 76? ইয়েস স্যার। 77? ইয়েস স্যার। 79?
80, Yes, sir. 81, Yes, sir. 82, Yes, sir. 83, 84, Yes, sir. 85, 86, Yes, sir. 87, Yes, sir. 88, Yes, sir. 89, Yes, sir. 90, 89 আছে? জি স্যার 90? নেই। আচ্ছা ঠিক আছে। 59. Sir. কারো বাদ গেছে? হুম? স্যার 72 হচ্ছে স্যার জয়েন ছিল, ওর হচ্ছে কারেন্ট নাকি চলে গেছে, আমাকে ফোন দিয়ে বলছিল 2-3 মিনিট আগে। 72 না? আচ্ছা জি দিছে। স্যার এটা আছে আর কে আছে? 59 স্যার হ্যাঁ কত? 59 59। Sir, 47. ঠিক আছে দিছি। ওকে তাহলে আমি এন্ড করে দিলাম। আসসালামু আলাইকুম। হুম।